তখন বেশ রাত। বিশেষ একটা কাজে শহরে গেছিলাম। গত 10 বছর যাবৎ গ্রামের স্কুলে শিক্ষকতা করছি। সেই সূত্রে গ্রামের লোকজনদের সাথে খুব সুন্দর সাক্ষাৎ গড়ে উঠেছে। হাতে থাকা ছোট টর্চের আলো ফেলে সাবধানে হেঁটে এগিয়ে যাচ্ছি। আশেপাশে ঝোপঝাড়, তার ভিতর থেকে একটানা ঝিঝি পোকার ঢাক ভেসে আসছে। মাঝে মাঝে দু একটা অজানা পাখি কর্কশে ডেকে উঠছে। উফ, সারাদিন যা ধকল গেল। ভাবছিলাম একটু আগে ভাগে বেরোতে পারলে সন্ধ্যার আগেই বাড়ি পৌঁছে যেতাম। তার হলো কই, ঠিক সেই মাঝরাত করেই ফিরতে হচ্ছে। একেতে অমাবস্যার রাত, তার উপরে আকাশটা বেশ মেঘলা। আমার হাতের টর্চের আলো যেন ক্রমশ ঘন অন্ধকার শুষে নিচ্ছে। সেই সাথে ঝিঝি পোকার একটানা ডাক। ঠিক এই সময় একটা কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো। মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। আমি ঠিক শুনলাম তো? স্যার, দাঁড়ান স্যার, আপনার সাথে কিছু কথা ছিল স্যার। হ্যাঁ, সত্যি তো কেউ ডাকছে, কিন্তু এত রাতে কে ডাকছে? পিছন ঘুরে টর্চের আলো ফেললাম, কিন্তু চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছাড়া চোখে তো আর কিছু পড়ল না। কি হলো? স্পষ্ট তো শুনতে পেলাম কি একজন আমাকে ডাকছে, অথচ কাউকে দেখছি না। হচ্ছেটা কি? আবার সামনে ঘুরে হাঁটতে যাব, ঠিক তখনই দেখতে পেলাম সামনে দাঁড়িয়ে আছে 14-15 বছর বয়সের একটা ছেলে। গায়ে কালো জামা, চুলগুলো এলোমেলো, যেন অনেকদিন সেখানে তেলের ছায়া পড়েনি। এই ছেলে, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ স্যার। কে তুমি? এই মাঝরাতে এখানে একা একা কি করছো? আর আমাকেই বা ডাকছো কেন? স্যার জানেন, আমাকে কেউ পড়ায় না, সবাই আমাকে দেখে ভয় পায়, কিন্তু আমি সত্যি পড়তে চাই স্যার। তোমাকে ভয় পাওয়ার কি আছে? তা তুমি পড়তে চাও আমার কাছে? হ্যাঁ, পড়তে চাই, কিন্তু আপনিও তো আমাকে দেখলে ভয় পাবেন, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবেন। কি বলছো এসব? আমি তোমাকে তাড়িয়ে দেবো কেন? আমি একজন শিক্ষক। শিক্ষকের কাজ হলো ছাত্রদের পড়ানো। তুমি কাল স্কুলে চলে এসো। না স্যার, আমি স্কুল যেতে পারবো না, আমাকে বাড়িতে এসে পড়াবেন। আসলে এই বিষয়ে আমি এক্ষুনি কিছু বলতে পারছি না। আমি তোমাকে পরে জানাবো। না স্যার, আমাকে না পড়ালে মা আমাকে বাড়িতে ঢুকতে দিবে না, দয়া করুন স্যার, আমাকে আপনি পড়াবেন, কথা দিন। আচ্ছা বাবা, আচ্ছা পড়াবো। তা তোমার বাড়ি কোথায়? এদিকটায় তোমায় কখনো দেখেছি বলে তো মনে হয় না। এই বন পার হয়েই আমাদের বাড়ি। আপনি এই পথ ধরে সোজা চলে গেলে একটা শ্মশান খোলা দেখতে পাবেন, তার পাশেই আমাদের বাড়ি। ঠিক আছে, তুমি তোমার মাকে বলে দিও আমি কাল সকালেই তোমাকে পড়াতে যাব। না স্যার, আমাকে রাতেই পড়াতে যেতে হবে যে, দিনের বেলায় যে আমরা ঘর থেকে বেরোই না, তাছাড়া মায়েরও বারণ আছে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। আমি তাহলে কালকে রাতেই তোমাকে পড়াতে যাব। আমি এমনিতেই খুব গোবাচারা স্বভাবের মানুষ, তাই কারুর মুখের উপরে না বলতে পারি না। বাড়িতে স্ত্রী মালতী আছে। নিঃসন্তান হয় আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু ওই মালতীকে নিয়ে। সে সারাদিন বাড়িতে একা একা থাকে, আর আমাকে বাইরে বাইরেই ঘুরে বেড়াতে হয়। যখন বাড়িতে এসে ঢুকি তখন প্রায় রাত 2টোর কাছাকাছি। কই গো, কোথায় গেলে? দরজাটা খোলো। কি হলো, ঘুমিয়ে গেলে নাকি? উফ, এই তোমার আসার সময় হলো? এত করে বলে দিলাম সন্ধ্যার আগে আসবে, তা না, সেই মাঝরাত করেই আসতে হলো। তুমি যে এত চিন্তা কেন করো আমি বুঝতে পারি না বাবু। একতা কাজে গেছে, একটু অত দেরি তো হতেই পারে নাকি? দুশ্চিন্তা কি আর এমনি এমনি করে? যে পথ দিয়ে আসো সেই পথটা বেশি ভালো না,
রাত বিরেতে সেখান থেকে আসা আমার একটুও ভালো লাগে না। সেই তোমার একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। ভূতপ্রেত বলে কিছুই হয় না, সব আজগুবি গল্প। এইসব কথা কোনোদিন আমার সামনে আর বলো না। চলো, এখন ঘরে চলো। পরের দিন সকালে যখন স্কুলে যাচ্ছিলাম, ঠিক তখনই চায়ের দোকানে রতন আমার পথ আটকে দাঁড়ালো। রতনের এই আচরণে বেশ একটু অবাক হলাম। কি ব্যাপার রতন, হঠাৎ পথ আটকে দাঁড়ালি যে? কিছু বলবি? তোর ছেলে আবার ফাজলামি করছে, তাই না? না মাস্টার মশাই, এমন কোনো ব্যাপার না। আসলে আপনাকে একটা কথা বলবো, কিন্তু ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। আপনি আবার কি মনে করবেন? আরে এত আমতা আমতা না করে যা বলার বলে ফেলো। কি হয়েছে? আসলে গতকাল চায়ের দোকান বন্ধ করে আস্তে আস্তে মাঝরাত হয়ে যায়। এই পথ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম আপনি একা একাই কথা বলে যাচ্ছেন। মনে হচ্ছে আপনার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি স্পষ্ট দেখেছি সামনে কেউ নেই। এই ব্যাপার? আরে আমি একা একা বলবো কেন? আমার সামনে তো রোকন ছিল। ছেলেটা বড্ড ভালো, লেখাপড়ায় খুব আগ্রহ। কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে আপনার সামনে কেউ ছিল, আপনি একা একা কথা বলছিলেন। বাজে কথা রাখতো। ছেলেটা আমার কাছে পড়তে চায়, সেটাই বলছিল। ও স্কুলে যেতে পারবে না। এমনকি আমি ওকে কথা দিয়েছি আজ রাতে আমি ওকে পড়াতে যাব। আচ্ছা মাস্টার মশাই, ওর বাড়ি কোথায়? আশেপাশে তো এমন কেউ আছে বলে আমার মনে হয় না যে স্কুল যেতে পারে না। এই বনের পথ দিয়ে সোজা চলে গেলে নাকি একটা শ্মশান খোলা পড়ে, তার পাশেই ওর বাড়ি। কিন্তু এটা বুঝতে পারছি না, ওই বনে শ্মশান খোলা আসলো কোথা থেকে? সেটাই তো আমি বলছি, এটা কোনো সাধারণ ছেলে হতে পারে না। আপনি দয়া করে আজ রাতে কোথাও যাবেন না, আমার বড্ড চিন্তা হচ্ছে। শেষে অশরীরের হাতে পড়ে প্রাণটা না যায়। এই তো আসল কথা এসেছিস। আসলে তোদের মাথায় কুসংস্কার গেঁথে গেছে। সারাদিন ওই ভূতপ্রেত নিয়েই তো পড়ে থাকিস, যত সব। আমি আর কথা না বাড়িয়ে ব্যস্ত পায়ে হেঁটে চলে গেলাম। ঠিক সন্ধ্যার সময় একটা বই আর কলম নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হলাম। তোমাকে আর কখনো কিছু বলবো না, শুধু আজকের কথাটা রাখো। এই রাতের বেলা বাইরে যেও না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এমন কিচ্ছু হবে না। ছেলেটাকে আমি কথা দিয়েছিলাম আজ পড়াতে যাব। এখন না গেলে সে কি ভাবে বলো তো? কিন্তু ওই বনটা যে ভালো না, তার উপরে আজকে অমাবস্যার রাত। তুমি না হয় কাল দিনে যাবে। এই জন্য তো আজকে আমার যেতেই হবে। ভূতপ্রেতের এত ভয় তোমার কোথা থেকে আসে আমি বুঝি না। আজকে দেখিয়ে দেবো যে ভূতপ্রেত বলে কিছুই হয় না, সবই বুজরুপি। আর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বনের ভিতরে তখন যেন অন্ধকারের দানা বেঁধে উঠেছে। একটু পরপর দু একটা নিশাচর পাখি ঝোপঝাড়ের আড়াল থেকে কর্কশ শব্দে ডেকেই উঠেছে। এগুলোতে অবশ্য আমার কোনো সমস্যা হয় না, এসবের সাথে আমি বেশ অভ্যস্ত। কিন্তু হাতের টর্চটা একটু পর পর নিভছে আর জ্বলছে, এই নিয়ে বেশ বিরক্ত লাগছে। ধুর, এই টর্চটার আবার কি হলো? বিড়ানোর আর সময় পেল না। এখন এই অন্ধকারে টর্চটা বন্ধ হয়ে গেলে তো মস্ত বড় বিপদে পড়ে যাব। অন্ধকারে তো কোনো দিকে যাওয়ার অবস্থাই থাকবে না, তার উপর আশেপাশে এত ঝোপঝাড়, আসাটাই উচিত হয়নি। হাতে নিভু নিভু টর্চটা নিয়ে ব্যস্ত পায়ে এগিয়ে গেলাম। বেশ অনেকটা সময় পরে একটা ফাঁকা জায়গায় এসে পড়লাম। জায়গাটা যেন একেবারে নূতন। সামনে হালকা ধোঁয়া আর চাঁদের আলো মিলেমিশে যেন একটা নীলচে আলোর সৃষ্টি হয়েছে। আর সেই আলোতে যা দেখলাম
তাতে আমার একটু চমকে ওঠার জোগাড়। বনের মাটিতে সারি সারি মানুষের মাথার খুলি। এত খুলি এখানে কি করছে? শ্মশান হলেও তো এমন মানুষের মাথার খুলি রাখার কথা না। আশেপাশে তো কোনো ঘরবাড়িও দেখছি না। ছেলেটা কি আমাকে মিথ্যে কথা বলল? এত দূরে এসে যদি ফিরে যেতে হয়? নিজের মনে মনে যখন কথাগুলো বলেই যাচ্ছিলাম, ঠিক তখনই বরফের মতন হিমশীতল একটা হাত যেন আমার কাঁধে এসে স্পর্শ করল। সেই ঠান্ডা শিহরণে রীতিমতো চমকে উঠে পেছনে তাকালাম। ভয় পাবেন না স্যার, আমি আপনার ছাত্র রকুন। আপনি তো আমাকেই পড়াতে এসেছেন, তাই না? হ্যাঁ, মানে হ্যাঁ, তোকেই পড়াতে এসেছি। তা তোদের ঘর কোথায়? তুই যে বলেছিলিস এই শ্মশানের পাশেই। আসুন আমার সাথে। ছেলেটা হঠাৎ করে কেমন যেন গম্ভীর হয়ে গেল, আর কোনো কথা না বলে শ্মশানের পাশ দিয়ে হেঁটে এগিয়ে গেল। আমিও আর কথা না বলেই ছেলেটার পিছু নিলাম। বেশ খানিকটা সময় আমরা দুজনে নীরব। আচ্ছা রোকন, এই শ্মশানে এমন করে মানুষের মাথার খুলি সাজিয়ে রাখে কেন? এমন তো সচরাচর দেখা যায় না। একটু পরে আমার মাথাটাও এখানে সাজিয়ে রাখা হবে স্যার। ভালোই মজা করতে পারিস তো তুই। স্যারের সাথেও মজা করাটা ছাড়লি না। আমি একাই হেসে যাচ্ছি। রোকন যেন তখনও একটা ঘোরের মধ্যে আছে। বাইরের কোনো কিছুতেই তার কোনো অনুভূতি নেই। একটা ঘরের সামনে গিয়েও থামল। ও কিছু না বললেও ঘরের দরজাটা খুলে বাইরে এসে দাঁড়ালো একজন বয়স্ক মহিলা। ইয়ে রকম, তোর সাথে এই লোকটাকে আগে কখনো তো এদিকটায় আসতে দেখিনি। মা, উনি আজ থেকে আমার স্যার, আমাকে পড়াবেন। আর বারণ করেছি যে কোনো মাস্টার যেন এই বাড়িতে না আসে। তারপরেও তুই কেন এই লোকটাকে নিয়ে এসেছিস? বল কেন? আমি পড়তে চাই। তুমি আমাকে স্কুলেও যেতে দাও না, বাড়িতেও পড়তে দাও না। কেন মা, কেন? ঠিক তো, ছেলেটার পড়াশোনার প্রতি এত আগ্রহ, আপনি ওকে বারণ করছেন এমন কেন বলুন তো? আজকাল তো ছেলেদের ভিতরে পড়াশোনার আগ্রহই পাওয়া যায় না। না, ওর কোনো পড়াশোনার দরকার নেই। মৃত মানুষের আবার কিসের পড়াশোনা? মানে মৃত মানুষ? কি বলছেন এসব? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি আপনার? মা, দয়া করে আমাকে পড়তে দাও। আমি পড়াশোনা করতে চাই। বুঝেছি, তোকে মুক্তি দেওয়ার সময় এখন এসে গেছে। আয়, আবার সাথে আয়। আয় বলছি। আমি চোখ বড় বড় করে তাকে দেখতে লাগলাম ভয়ানক ঘটনা। রোকনের মা রোকনের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি পিছন থেকে ডেকে তাকে অনেক থামানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই কিছু হয় না। এই যে শুনছেন, ওকে ছেড়ে দিন। ঠিক আছে, আমি ওকে পড়াবো না, আমি চলে যাচ্ছি। আপনি ওকে দয়া করে শাস্তি দেবেন না, ওকে মারবেন না। মহিলাটি কোনো কথা না বলেই রোকনকে টানতে টানতে নিয়ে গেল সেই সাজানো মানুষের মাথার খুলির কাছে। তার পাশে একটা চিতা সাজানো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। বাড়ির দিকে পা বাড়িয়েছিলাম, কিন্তু সেদিকে না গিয়ে রোকনকে বাঁচাতে শ্মশান খোলার ভিতরে ঢুকে পড়ি। কি করছেন এসব? ওকে চিতায় সাজাচ্ছেন কেন? পাগল হয়ে গেছেন নাকি? নিজের জ্যান্ত ছেলেটাকে পুড়িয়ে মারতে চাচ্ছেন? মরাকে আবার নতুন করে কি মারবো? এই আপনার মতো মাস্টার মশাই আমার ছেলেটাকে পেটাতে পেটাতে মেরে ফেলেছে। কি বলছেন এসব? বিশ্বাস হচ্ছে না? দেখবেন? তাহলে দেখুন। এটা বলা মাত্রই মহিলাটি রোকনের গায়ের টি শার্ট এক টানে ছিঁড়ে ফেলে দিল। আর তাতে চোখের সামনে যা দৃশ্য ফুটে ওঠে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রোকনের সারা শরীরে কালশিটে দাগ পড়ে আছে, যেন কেউ বেত দিয়ে ইচ্ছা মতো মেরেছে। বুকে, পেটে আর পিঠে গভীর ক্ষতর দাগ। সেখানে রক্ত জমাট বেঁধে কি এক বিশ্রী অবস্থা, তার নিজের চোখে দেখতে পারলাম না। এসব কি?
কে করেছে এমন ঘৃণ্য কাজ? ছেলেটা পড়াশোনায় খুবই খারাপ ছিল, তবে আগ্রহ ছিল অনেক। আর পড়াশোনা না পারাই ওর মাস্টারমশাই মেরে কি হাল করেছে দেখুন। ব্যথায় ছেলেটার প্রচণ্ড জ্বর আসে, 7 দিন জ্বরে ভুগে ছেলেটা মারা যায়। মারা যায়? তার মানে রোকন? হ্যাঁ, রোকন মারা গেছে। ওকে আমি আজকে মুক্তি দেব, সেই সাথে আপনাকেও যে শেষ হতে হবে, কারণ আপনিও শিক্ষক। বাচ্চাদের আপনিও এমন মারেন। না, আমি এমন করি না। আমি আজ পর্যন্ত কারো গায়ে হাত পর্যন্ত তুলিনি। আমার কথা রোকনের মায়ের কানে গেল না। রোকন ইতিমধ্যে চিতার উপর শুয়ে পড়েছে, আর তার মা চিতার আগুন ধরিয়ে দিচ্ছে। এরপর ওর মা আমার দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসতে লাগলো। না, আমাকে মেরো না। আমি তো কোনো অপরাধ করিনি। আমি নির্দোষ। বাঁচাও, কে আছো, বাঁচাও। আমি সামান্য নড়তেও পর্যন্ত পাচ্ছি না। কোনো একটা শক্তি যেন মাটির সাথে আমায় গেঁথে রেখেছে। এদিকে রোকনের মা একেবারে আমার সামনে এসে পড়ল। একটা হাত বেরিয়েছে আমাকে ধরার জন্য। ঠিক তখনই চিতার ভিতর থেকে রোকনের একটা হাত বেরিয়ে এলো, আর সেই হাত ওর মায়ের একটা হাত চেপে ধরলো। ছাড় আমাকে, এই মাস্টারকে আমি ছাড়বো না। তোর সাথে ওকেও শেষ হতে হবে। আমাকে আমার কাজ করতে দে রোকন, আমাকে ছেড়ে দে। রোকন থামলো না। চিতার আগুনের ভিতর থেকে বের হয়ে আসা তার হাত রোকনের মাকে ক্রমে আগুনের দিকে টেনে নিয়ে গেল। আর এক সময় ওই আগুনের শিখা তাকে ভস্ম করে দিল। আমি ইতিমধ্যে দিশেহারা হয়ে পড়েছি। একটা সময় জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস নিলাম। এরপর ঘন অন্ধকারে রুদ্ধশ্বাসে যতটা জোরে সম্ভব দৌড়ে ঘন বনের ভিতরে মিলিয়ে গেলাম।